হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেষে একটি লাইক করবে ও তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, নাটকটির রচয়িতা কে? উত্তর হবে মেবার পতন নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, নাট্যকারের কালসীমা লেখো। উত্তর হবে নাট্যকারের কালসীমা হল 1863 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, কালের দিক থেকে তিনি কার কার সমকালীন নাট্যকার ছিলেন? উত্তর হবে কালের দিক থেকে তিনি গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য জীবনের প্রথমাংশ প্রমুখের সমকালীন নাট্যকার ছিলেন। পরের প্রশ্ন, মেবার পতন কি জাতীয় নাটক? উত্তর হবে মেবার পতন ঐতিহাসিক জাতীয় নাটক। পরের প্রশ্ন, এই নাটকটির প্রকাশকাল কত? উত্তর হবে এই নাটকটির প্রকাশকাল হল 1908 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, নাটকে স্ত্রী চরিত্র কটি ও তাদের নাম লেখো? উত্তর হবে নাটকে স্ত্রী চরিত্র 4টি ও তাদের নাম হল রানী রুক্মিণী, রানা অমর সিংহের স্ত্রী, মানসী রানা অমর সিংহের কন্যা, সত্যবতী সত্যব সিংহের কন্যা, কল্যাণী গোবিন্দ সিংহের কন্যা ও মহাবত খাঁর স্ত্রী। পরের প্রশ্ন, নাটকটি কত অঙ্ক বিশিষ্ট নাটক? উত্তর হবে নাটকটি 5 অঙ্ক বিশিষ্ট নাটক। পরের প্রশ্ন, প্রথম অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে প্রথম অঙ্কে 8টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, দ্বিতীয় অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে দ্বিতীয় অঙ্কে 60টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, তৃতীয় অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে তৃতীয় অঙ্কে 5টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, চতুর্থ অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে চতুর্থ অঙ্কে 6টি দৃশ্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চম অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে পঞ্চম অঙ্কে 8টি দৃশ্য রয়েছে। এই 5টি অঙ্কে মোট 34টি দৃশ্য। পরের প্রশ্ন, নাটকের সর্বমোট কটি দৃশ্য সংখ্যায় সমগ্র নাটকটি পরিবেশন করেছেন? উত্তর হবে নাটকের সর্বমোট 34টি দৃশ্য সংখ্যায় সমগ্র নাটকটি পরিবেশন করেছেন। পরের প্রশ্ন, আলোচ্য নাটকের মূল বক্তব্য বা রুট আইডিয়াটা কি ছিল? উত্তর হবে আলোচ্য নাটকের মূল বক্তব্য ছিল স্বজন দেশ ডুবিয়া যাক, আবার তোরা মানুষ হ। পরের প্রশ্ন, নাটকের কেন্দ্রীয় বক্তব্য প্রচারের জন্য নাট্যকার কটি পক্ষে চরিত্রগুলিকে বিন্যস্ত করে বৃত্ত রচনা করেছেন? উত্তর হবে নাটকের কেন্দ্রীয় বক্তব্য প্রচারের জন্য নাট্যকার 2টি পথে চরিত্রগুলিকে বিন্যস্ত করে বৃত্ত রচনা করেছেন, যথা মূল পথ অর্থাৎ একদিকে রয়েছে মোগল সাম্রাজ্য ও তার প্রতিনিধি জাহাঙ্গীর, অপর পক্ষ হল মেবার ও তার প্রতিনিধি অমর সিংহ। পরের প্রশ্ন, মোগল পথে কারা আছেন? উত্তর হবে রাজপুত রাজ গজসিংহ, সগর সিংহের পুত্র মোগল সেনাপতি মহাবত খাঁ। পরের প্রশ্ন, মেবার পক্ষে কারা আছেন? উত্তর মেবার পক্ষে আছেন গোবিন্দ সিংহ, সগর সিংহের কন্যা সত্যবতী ও বিভিন্ন রাজপুত সামন্ত যোদ্ধারা। এরপরে হচ্ছে প্রথম অঙ্কের যেসব প্রশ্ন আমরা পাই সেগুলো। নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় ছিল? উত্তর হবে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান গোবিন্দ সিংহের কুটির ছিল। পরের প্রশ্ন, কাল সময় কি ছিল? উত্তর হবে কাল সময় মধ্যাহ্ন ছিল। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহ কে ছিলেন? উত্তর হবে গোবিন্দ সিংহ রানা অমর সিংহের সেনাপতি ছিলেন। পরের প্রশ্ন, অজয় সিংহ কে ছিলেন? উত্তর হবে অজয় সিংহ গোবিন্দ সিংহের পুত্র ছিলেন। পরের প্রশ্ন, প্রথম দৃশ্যের প্রথম সংলাপ কার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে? উত্তর হবে প্রথম দৃশ্যের প্রথম সংলাপ গোবিন্দ সিংহ মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। পরের প্রশ্ন, সংলাপটি কি ছিল? উত্তর হবে সংলাপটি ছিল মোগল সৈন্য মেবার আক্রমণ করতে এসেছে, এ কথা রানা কার কাছে শুনেছেন? অজয়। পরের প্রশ্ন, রানা চরিত্রের পরিচয় দাও। উত্তর হল রানা হল মেবারের সম্রাট রানা অমর সিংহ। পরের প্রশ্ন, রানার ইচ্ছা কি ছিল?
উত্তর হবে তার ইচ্ছা ছিল সমস্ত সামন্তদের নিয়ে একটি সন্ধি স্থাপন করা। সেই উপলক্ষে তিনি তার সমস্ত সামন্তদের সঙ্গে গোবিন্দ সিংহকেও ডেকে পাঠিয়েছেন। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহকে ডাকবার গুরু উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে সন্ধি সম্বন্ধে মন্ত্রণা করা। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহ তার পুত্রকে কত বছর ধরে যুদ্ধ করবার কথা বলেছেন? উত্তর হবে গোবিন্দ সিংহ তার পুত্রকে পঞ্চবিংশতি বছর ধরে যুদ্ধ করবার কথা বলেছেন। পরের প্রশ্ন, মেবারের ধ্বজার বর্ণ কি প্রকার? উত্তর, মেবারের ধ্বজার বর্ণ রক্ত লাল প্রকার। পরের প্রশ্ন, সেই ধ্বজা কত বর্ষ ধরে মেবারের গিরি প্রকারের সদর্পে উঠছিল? উত্তর হবে সেই ধ্বজা 17 বর্ষ ধরে মেবারের গিরি প্রকারের সদর্পে উঠছিল। পরের প্রশ্ন, না হাত কাঁপে বুঝি আর তোর মর্যাদা রক্ষা করতে পারি না, বড়ই বৃদ্ধ হয়েছি, কার উদ্দেশ্যে এ বাক্য? উত্তর হবে মর্যাদা রক্ষা করতে সেনাপতি গোবিন্দ সিংহ তার প্রাণ সমপ্রিয় তরবারির উদ্দেশ্যে এ কথা বলেছে। পরের প্রশ্ন, কল্যাণী চরিত্রের পরিচয় কি? উত্তর হবে কল্যাণী চরিত্রের পরিচয় গোবিন্দ সিংহের কন্যা ও মহাবত খাঁর স্ত্রী। পরের প্রশ্ন, দেখো কল্যাণী কি ভয়ঙ্কর, কি সুন্দর, এ কি চায় জানিস? তরবারি কি চায় বলে গোবিন্দ সিংহ মনে করেন? উত্তর হবে তরবারি মুসলমানের রক্ত চায় বলে গোবিন্দ সিংহ মনে করেন। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহের মুসলমানদের প্রতি আক্রোশ ছিল কেন? উত্তর হবে গোবিন্দ সিংহের স্বাধীন মেবার রাজ্যকে গ্রাস করার জন্য মোগল জাতির বারবার আক্রমণের কারণ। পরের প্রশ্ন, কোষবদ্ধ কথার অর্থ কি? উত্তর হবে কোষবদ্ধ কথার অর্থ তরবারি খাপে ঢুকিয়ে রাখা। কিন্তু হায় আজ বড়ই বৃদ্ধ হয়েছে কল্যাণী, বড়ই বৃদ্ধ হয়েছে, এ আক্ষেপ কার? উত্তর হবে মেবারের সেনাপতি গোবিন্দ সিংহের, যিনি 17 বর্ষ ধরে যুদ্ধ করে মেবারকে মোগলদের আক্রমণের হাত থেকে রক্ষা করে এসেছেন। পরের প্রশ্ন, দ্বিতীয় দৃশ্যের স্থান কোথায় ছিল? উত্তর হবে দ্বিতীয় দৃশ্যের স্থান উদয়পুরের পথ ছিল। পরের প্রশ্ন, এই দৃশ্যের সময় কখন ছিল? উত্তর হবে এই দৃশ্যের সময় অপরাহ্ন ছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় দৃশ্য শুরু হয়েছিল কি দিয়ে? উত্তর হবে দ্বিতীয় দৃশ্য শুরু হয়েছিল সত্যবতী ও চারণের দলের একখানি গীত দিয়ে। পরের প্রশ্ন, সত্যবতী চরিত্রের পরিচয় কি? উত্তর হবে মেবারের রানা অমর সিংহের জ্যেষ্ঠতাত সগর সিংহের কন্যা হল সত্যবতী। পরের প্রশ্ন, গীতের পর সত্যবতীর প্রথম সংলাপ কার উদ্দেশ্যে ছিল? উত্তর হবে গীতের পর সত্যবতীর প্রথম সংলাপ সেনাপতি গোবিন্দ সিংহের পুত্র অজয়ের উদ্দেশ্যে ছিল। পরের প্রশ্ন, সংলাপটি কি ছিল? উত্তর হবে তুমি একজন রাজসৈনিক। পরের প্রশ্ন, মেবারের সৈন্যাধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে মেবারের সৈন্যাধ্যক্ষ গোবিন্দ সিংহের পুত্র অজয় সিংহ ছিলেন। পরের প্রশ্ন, তৃতীয় দৃশ্যের স্থান ও সময় উল্লেখ করো। উত্তর হবে তৃতীয় দৃশ্যের স্থান উদয়পুর, মেবারের রাজসভা, কাল প্রভাত। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট মেবার আক্রমণ করতে এসেছিল? উত্তর হবে সম্রাট জাহাঙ্গীর মোগল সম্রাট মেবার আক্রমণ করতে এসেছিল। পরের প্রশ্ন, রাজপুত রানা অমর সিংহের পিতার নাম কি? উত্তর হবে রাজপুত রানা অমর সিংহের পিতার নাম স্বর্গীয় রানা প্রতাপ সিংহ। পরের প্রশ্ন, প্রতাপ সিংহের প্রয়াণ হবার কারণ কি ছিল? উত্তর হবে প্রতাপ সিংহের প্রয়াণ হবার কারণ মেবারের স্বাধীনতা রক্ষার জন্য তিনি প্রাণ বিসর্জন করেছিলেন। পরের প্রশ্ন, রানা অমর সিংহ মোগলদের কাছে সন্ধি করতে চাইছিল কেন? উত্তর হবে মেবারবাসীরা কয়েক বছরে ধনী, সুখী, সম্পদশালী হয়েছে, রাজ্যে একটি গভীর শান্তি বিরাজ করছিল এবং একটা কর দিলে যুদ্ধের মতো একটা নারকীয় হত্যাকাণ্ড থেকে রেহাই পাওয়া যাবে। সেই কারণেই মেবার রাজ রানা অমর সিংহ মোগলদের কাছে সন্ধি করতে চাইছিল। পরের প্রশ্ন, মেবার রাজপুতরা কার বংশধর ছিলেন? উত্তর হবে মেবার রাজপুতরা ভগবান রামচন্দ্রের বংশধর ছিলেন। পরের প্রশ্ন, ঈশ্বর দুঃখ সহিবার ক্ষমতাটুকু কেড়ে নিলে, কে এই উক্তি কার উদ্দেশ্যে করেছিল? উত্তর হবে ঈশ্বর দুঃখ সহিবার ক্ষমতাটুকু কেড়ে নিলে এই উক্তি গোবিন্দ সিংহের উদ্দেশ্যে করেছিল। পরের প্রশ্ন, মোগল দূত তোমাদের সেনাপতিকে বলো যে আমরা সন্ধি করতে প্রস্তুত, কার উক্তি? উত্তর হবে মোগল দূত সেনাপতিকে বললে আমরা সন্ধি করতে প্রস্তুত, মেবারের রানা অমর সিংহের। পরের প্রশ্ন, সামন্তগণ তোমরা যুদ্ধের জন্য সাজো, রানা যদি তোমাদের যুদ্ধে নিয়ে যেতে অঙ্গীভূত হন আমি তোমাদের সেনাপতি হব, এই উক্তিটি কে করেছিল? উত্তর হবে সামন্তগণ তোমরা যুদ্ধের জন্য সাজো, রানা যদি তোমাদের যুদ্ধে নিয়ে যেতে অঙ্গীভূত হন আমি তোমাদের সেনাপতি হব, এই উক্তিটি সত্যবতী করেছিল। পরের প্রশ্ন, রানার নিকটে সত্যবতী নিজের কি পরিচয় দিয়েছিল? উত্তর হবে সে একজন
চারণী সে মেবারের গ্রামে উপত্যকায় চারণ মহিমা গেয়ে বেড়ান। পরের প্রশ্ন, কোন প্রসাদ কুঞ্জে শুয়ে রানা বিলাসের স্বপ্ন দেখেছেন? উত্তর হবে উদয়সাগরের প্রাসাদ কুঞ্জে শুয়ে রানা বিলাসের স্বপ্ন দেখেছেন। পরবর্তী প্রশ্ন, কার কথা শুনে রানা অমর সিংয়ের সেনাপতি গোবিন্দ সিংয়ের দেহে নব যৌবনের তেজ ফিরে এলো? উত্তর হবে সত্যবতীর কথা শুনে রানা অমর সিংয়ের সেনাপতি গোবিন্দ সিংয়ের দেহে নব যৌবনের তেজ ফিরে এলো। পরের প্রশ্ন, চতুর্থ দৃশ্যের স্থান ও সময় উল্লেখ করো। উত্তর হবে চতুর্থ দৃশ্যের স্থান আগ্রায় মহাবত খাঁর গৃহ, সময় প্রভাত। পরের প্রশ্ন, চতুর্থ দৃশ্য কি দিয়ে শুরু হয়েছে? উত্তর হবে চতুর্থ দৃশ্য শুরু হয়েছে সেনাপতি মহাবত খাঁ ও মোগল সৈন্যাধ্যক্ষ আবদুল্লাহ দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথোপকথন করছিল। পরের প্রশ্ন, কোন উক্তি দিয়ে এই দৃশ্যের আরম্ভ? উত্তর হবে মহাবত দৃশ্যের আরম্ভ হেদায়েত সেনাপতি হয়ে গিয়েছে। পরের প্রশ্ন, হেদায়েতকে সম্রাট কতজন সৈন্য দিয়েছিলেন? উত্তর হবে হেদায়েত সম্রাট 50,000 জন সৈন্য দিয়েছিলেন। পরের প্রশ্ন, মেবার কার জন্মভূমি ছিল? উত্তর হবে মেবার সেনাপতি মহাবত খাঁর জন্মভূমি ছিল। পরের প্রশ্ন, আজকাল তো গুণের পুরস্কার হচ্ছে না, গুণের তিরস্কার হচ্ছে, আজ এই আর্দ্র আবর্জনার যত ছত্রাক ফুরে বেরোচ্ছে, কার উক্তি? উত্তর হবে হেদায়েত সেনাপতি হয়েছেন এই বার্তা মহাবত খাঁর নিকটে এলে মহাবত খাঁ এই প্রকার উক্তি। পরের প্রশ্ন, হেদায়েত আলী খাঁর পরিচয় কি? উত্তর হবে হেদায়েত আলী খাঁর পরিচয় তিনি সম্রাটের ভগ্নীর পুত্র। পরের প্রশ্ন, হেদায়েত আলী খাঁর শ্যালকের নাম কি? উত্তর হবে হেদায়েত আলী খাঁর শ্যালকের নাম এনায়েত খাঁ। পরের প্রশ্ন, চতুর্থ দৃশ্য সমাপ্ত হয়েছে কার কোন উক্তি দিয়ে? উত্তর হবে এ উত্তম, হেদায়েত আলী খাঁ সেনাপতি এ তো একটা তামাশা মন্দ না, ধরে বেঁধে যদি ভিক্ষুককে নিয়ে জরির আসনওয়ালা ঘোড়ার পিঠে চড়িয়ে দেওয়া যায় সে কতটা এরকম হয় বটে। পরের প্রশ্ন, পঞ্চম দৃশ্যের স্থান ও কাল কোথায়? উত্তর হবে পঞ্চম দৃশ্যের স্থান মোগল শিবির ও কাল মধ্যাহ্ন। পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে এই দৃশ্যের সূত্রপাত? উত্তর হবে মোগল সৈন্যধ্যক্ষ খাঁ খানান হেদায়েত আলী খাঁ বাহাদুর ও তার অধীন কর্মচারী হুসেন শিবির প্রান্তে গল্প করছিল। পরের প্রশ্ন, কোন সংলাপ দিয়ে এই রচনার সূত্রপাত? উত্তর হবে এই কাফেরগুলোকে জয় করা, হুসেন হে দুখানা মোরব্বা খাওয়ার চেয়েও সোজা। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্য সমগ্র মুসলমান সাম্রাজ্যগুলির মধ্যে কত বৎসর ধরে সমানভাবে মাথা উঁচু করে টিকেছিল? উত্তর হবে মুঘল সাম্রাজ্য সমগ্র মুসলমান সাম্রাজ্যগুলির মধ্যে 700 বছর ধরে সমানভাবে মাথা উঁচু করে টিকেছিল। পরের প্রশ্ন, সম্রাটের আকবরের সেনাপতির নাম কি ছিল? উত্তর হবে সম্রাটের আকবরের সেনাপতির নাম মানসিংহ ছিল। পরের প্রশ্ন, খানসামা কোন খাবারটি তৈরি করে এনেছিল? উত্তর হবে খানসামা মুরগির কোপ্তা খাবারটি তৈরি করে এনেছিল। পরের প্রশ্ন, মোগল সেনাধ্যক্ষ খাঁ খানান হেদায়েত আলী খাঁ বাহাদুর মজার ছলে কিসের কাবাব বানাবার কথা বলেছিল? উত্তর হবে মোগল সৈন্যধ্যক্ষ খাঁ খানান হেদায়েত আলী খাঁ বাহাদুর মজার ছলে ভেড়ার কাবাব বানাবার কথা বলেছিলেন। পরের প্রশ্ন, রাজপুতরা কিসের পাল বলে হেদায়েত আলী খাঁ তাচ্ছিল্য ভরে মন্তব্য করেছিলেন? উত্তর হবে ভেড়ার, তারা তো একটা ভেড়ার পাল, এই রাজপুত তারা তো একটা ভেড়ার পাল। পরের প্রশ্ন, হেদায়েত আলী খাঁর অধীন কর্মচারীটির কি নাম ছিল? উত্তর হবে হেদায়েত আলী খাঁর অধীন কর্মচারীটির হুসেন নাম ছিল। পরের প্রশ্ন, পঞ্চম দৃশ্যের সমাপ্ত সূচক সংলাপটি কি ছিল? উত্তর হবে এই কাফেরগুলোকে জয় করা, হে গোটা 2 পটকা আওয়াজ করলেই কে কোথায় দৌড় দিবে এখনই, এদের সঙ্গে আবার যুদ্ধ। পরের প্রশ্ন, ষষ্ঠ দৃশ্যের স্থান ও কাল পটভূমি কি ছিল? উত্তর হবে ষষ্ঠ দৃশ্যের স্থান উদয়পুরের সাগরের তীর ও কাল পটভূমি প্রভাত ছিল। পরের প্রশ্ন, ষষ্ঠ দৃশ্য শুরু হয়েছিল কি দিয়ে? উত্তর হবে মেবার রাজকন্যা মানসীর গীত দিয়ে। মানসীর গীত দিয়ে। মানসী হচ্ছে রানা অমর সিংহের কন্যা। পরের প্রশ্ন, জয়াভরীর চেয়েও প্রবল, মাতার আশীর্বাদের চেয়েও স্নিগ্ধ, শিশুর প্রথম উচ্চারিত বাণীর চেয়েও মধুর কি? উত্তর হবে জয়াভরীর চেয়েও প্রবল, মাতার আশীর্বাদের চেয়েও স্নিগ্ধ, শিশুর প্রথম উচ্চারিত বাণীর চেয়েও মধুর ভিখারিনীর জয় হোক কথাটি। পরের প্রশ্ন, সন্ন্যাসীর মাতার নাম কি? উত্তর হবে সন্ন্যাসীর মাতার নাম রানী রুক্মিণী। পরের প্রশ্ন, রানী রুক্মিণী তার কন্যা মানসীর বিয়ের সম্বন্ধ করেছিলেন কোথায়? উত্তর হবে রানী রুক্মিণী তার কন্যা মানসীর বিয়ের সম্বন্ধ করেছিলেন যোধপুরের রাজার ছেলের সঙ্গে। পরের প্রশ্ন, মানসী কোথায় যেতে চাইছিলেন? উত্তর হবে অজয় সিংহের সৈন্যের সঙ্গে তাকে রক্ষা করতে।
পরের প্রশ্ন, সপ্তম দৃশ্যের স্থান ও কাল কি ছিল? উত্তর হবে সপ্তম দৃশ্যের স্থান মেবার যুদ্ধক্ষেত্র এবং কাল সন্ধ্যা ছিল। পরের প্রশ্ন, পটভূমি কি ছিল? উত্তর হবে হেদায়েত আলী খাঁ ও তার সঙ্গী হুসেন নিজেদের মধ্যে শিবিরের অভ্যন্তরে কথোপকথন করছিলেন, বাইরে যুদ্ধের কোলাহল হচ্ছিল, দ্বার দেশে দুজন সৈনিক মুক্ত তরবারি হস্তে দাঁড়িয়েছিলেন। লাস্ট প্রশ্ন, কতজন মেবার সৈন্য হবে বলে মোগল সৈন্যাধ্যক্ষ সহচর হুসেন মনে করেছিল? উত্তর হবে মেবার সৈন্য হবে বলে মোগল সৈন্যাধ্যক্ষ সহচর হুসেন মনে করেছিল তার আন্দাজ 50,000 হবে। তো স্টুডেন্টস, আজ এখানে রাখছি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।